বাংলাদেশ দলের আক্ষেপের নাম সাদমান ইসলাম। নার্ভাস 90s-এ আউট হয়ে গেলেন, সেঞ্চুরিটা তার হলো না। 93 রানে মোহাম্মদ আলীর বলে বোল্ড হয়ে গেলেন এবং বোল্ড হয়ে যাওয়া বলটার ওই ওভারেই মনে হচ্ছিল তিনি একটু নার্ভাসনেসে ভুগছেন। 93 রান হয়েছে, 100 রান, সেই কাঙ্ক্ষিত 100 রান থেকে মাত্র 7 রান দূরে, কিন্তু শেষ পর্যন্ত ওই নার্ভাসনেসটাকে জয় করতে পারলেন না সাদমান ইসলাম। দারুণ কিছু হতে পারতো, সেই দারুণ কিছু হলো না। আক্ষেপের নাম যখন সাদমান ইসলাম, তখন মোটামুটি আশার নাম হচ্ছে বাংলাদেশ 316 পর্যন্ত আজকে তৃতীয় দিন শেষে গিয়েছে প্রথম টেস্টের পাকিস্তানের সাথে। 316 রান 5 উইকেটে করার পথে লিটন দাস এবং মুশফিকুর রহিম অপরাজিত 98 রানের জুটি আমরা দেখেছি। শেষ সেশনে 26 ওভারে 117 রান উঠেছে। শেষ সেশনটা দুর্দান্ত একটা সেশন গিয়েছে। লিটন দাস টি20 মেজাজে খেলেছেন। লিটন দাস এমনকি নাসিম শাহর একটা ওভারে বল পর্যন্ত স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছেন ছক্কা মেরে, এবং নতুন বল আনতে হয়েছে আম্পায়ারদের খেলার জন্য। খুবই মারকুটে মেজাজে ব্যাট করেছেন লিটন দাস। সৌভাগ্য তার যে সেগুলো সব কিছুই তার পক্ষে গিয়েছে। 58 বলে 52 রান করে অপরাজিত লিটন দাস। মুশফিকুর রহিম 55 রান করেছেন, তিনি অবশ্য টেস্ট মেজাজেই খেলছেন। মুশফিক 122 বল খেলেছেন এখন পর্যন্ত। মমিনুল হক 50 রান করে আর পারেননি, আউট হয়ে গেছেন। মমিনুল হকের ওপরে আশা ছিল। মমিনুল হক এবং সাদমান ইসলামের দারুণ একটা জুটি দেখেছি আমরা, প্রায় 94 রানের মতো জুটি। সেই জুটিটা আশা যোগাচ্ছিল, কিন্তু মমিনুল হক পারলেন না। মমিনুল হক যখন পারলেন না 50-এর বেশি বড় স্কোর করতে, তখন একটা শঙ্কা জেগেই ছিল যে বাংলাদেশ কি শেষ পর্যন্ত ফাইটটা করতে পারবে। সাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন। সাকিব আল হাসান 15 রান করেছেন, কিন্তু তিনিও টি20 মেজাজে খেলতে গিয়েছেন। 16 বল থেকে 15 রান, 15 বলে 15 রান ছিলেন, 16তম বলে তিনি আউট হয়েছেন। সাকিব আল হাসান যখন ব্যর্থ হলেন ব্যাটিংয়ে, তার সফল হওয়াটা খুব দরকার ছিল, কারণ তাকে কেন্দ্র করে বাংলাদেশে প্রচুর সমালোচনা ঘুরছে ফিরছে। এমনকি রাজধানীর আদাবর থানায় তার নামে একটা মামলাও করা হয়েছে। একটা মামলায় তিনি 28 নম্বর আসামি হয়েছেন। সব কিছু মিলিয়ে সাকিবের এই মামলার খবরটি যখন আজকে এসেছে, আমরা আমাদের চ্যানেলে সেটা জানিয়েছিও। সেই মামলার খবরটি আসার দিনে তার পারফরমেন্সটাও ফিকে। বোলিংয়ে 1 উইকেট পেয়েছেন, 100 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে মাত্র 15 রান করে আউট হয়ে গেলেন। তার একটা বড় স্কোর খুব দরকার ছিল। তার নিজের আত্মবিশ্বাস এবং সব সমালোচনাকে একটু স্তিমিত করতে তার দারুণ কিছু করার প্রয়োজন ছিল। তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। তিনিও হয়তো ওই মানসিক নার্ভাসনেসে ভুগছিলেন। কিন্তু শেষ দিকে লিটন দাস এবং মুশফিকুর রহিমের এই জুটিটা আশা দেখাচ্ছে। চতুর্থ দিনে সকাল শুরু করবেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। এখন দেখার বিষয়, বাংলাদেশ যখন 132 রানে পিছিয়ে রয়েছে, 132 রান অন্তত করতে পারি কিনা আমরা, তাহলে বলা যায় 132 রান যদি মানে সমান 448 রান করেছে পাকিস্তান, 448-এর সমান যদি আমরা করতে পারি, তাহলে অন্তত বলা যায় যে এই ম্যাচ অন্তত বাংলাদেশের পক্ষে ড্র করা সম্ভব। সেটা যদি না হয়, কালকে শুরুতেই যদি বাংলাদেশে ধাক্কা খাই এবং খুব কম রানের মধ্যে গুটিয়ে যায়, তাহলে কিন্তু পাকিস্তানের সামনে সুযোগ থাকবে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে নেমে তাড়াহুড়া করে বেশ কিছু রান করে হয়তো চতুর্থ দিন শেষে পঞ্চম দিনের ফার্স্ট সেশনে বাংলাদেশকে ব্যাট দিয়ে দিবে এবং বাংলাদেশকে অল আউট করার চেষ্টা করবে। এখন পর্যন্ত টেস্টের যা গতি প্রকৃতি, 316 রান বাংলাদেশ করার পরে এটুকু অন্তত বলা যায়। যদিও গুগল ক্রিক ফ্রেন্জি তারা বলছে যে ড্র হওয়ার সম্ভাবনা এই ম্যাচ 32%, পাকিস্তানের জয়ের সম্ভাবনা 63%, বাংলাদেশের জয়ের সম্ভাবনা মাত্র 5% বলছে তারা। সেটা বাংলাদেশের জয়ের সম্ভাবনা 5% যদিও তারা দেখাচ্ছে, আমি এখন পর্যন্ত বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনাই দেখছি না। কিন্তু এই ম্যাচ থেকে দারুণ কিছু
সেটাই হবে আশা, সেটা হচ্ছে ম্যাচটা ড্র করতে পারা। সেটা বাংলাদেশ করতে পারবে কিনা, লিটন দাস এবং মুশফিকুর রহিম যে আশার আলোটা জ্বালিয়েছেন সেই আলোটা দীর্ঘায়িত করতে পারবে কিনা। দুইজনের ব্যাট থেকে যদি আমরা দুটো সেঞ্চুরি পেয়ে যাই তাহলে কিন্তু ম্যাচের মোড় ঘুরে যাবে এবং তখন নিশ্চিত করে বলা যাবে যে এই ম্যাচ পাকিস্তান জিতছে না। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে এবং প্রত্যাশা করতে হবে মুশফিকুর রহিম এবং লিটন দাস কালকে দারুণ একটা শুরু, এবং তারপরে মিরাজ রয়েছেন। সব মিলিয়ে লিড নিতে না পারলেও যদি 448 রানের কাছাকাছি যাওয়া যায় তাহলে আমার মনে হয় যে এই ম্যাচ এখনও ড্র করা সম্ভব, নতুবা ম্যাচটা এখনও কিন্তু পাকিস্তানের হাতেই রয়েছে।